সুপ্রিয় শিক্ষার্থী, তিতাস অনলাইন স্কুলের প্রত্যেককে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে খুব ভালো আছো। আমি সুজন চন্দ্র দাস, জোনাবাড়ি উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই এতে কোন কোন টপিকগুলো আছে। এখানে আছে প্রতীক, সংকেত, যোজনী, যৌগমূলক, রাসায়নিক সমীকরণ, সমতাকরণ, সংযোজন, বিয়োজন, দহন, প্রতিস্থাপন, ড্রাই সেল বা শুষ্ক কোষ, তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, আমরা প্রথম থেকে শুরু করে আলোচনা করব। আচ্ছা, প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি প্রতীক। প্রতীক কাকে বলে? কোনো মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আবারও বলছি, প্রতীক কাকে বলে? কোনো মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে এখানে প্রতীক মিন্স চিহ্ন, প্রতীক অর্থ চিহ্ন। তাহলে আমরা সংজ্ঞাটা দিলাম। এখন কিভাবে? যেমন দেখো, তুমি যখন সোডিয়ামের কথা বলো তখন কিন্তু সোডিয়াম পুরোটা বানান লেখো না, যেমন SODIUM সোডিয়াম। আবার যদি পটাশিয়াম বলি তাহলে কি আমি পুরোটা লিখি পটাশিয়াম? না, আমি শুধু কি লিখি কে। আবার যদি আমি বলি কপার তাহলে আমি কিন্তু পুরোটা লিখি না, আমি শুধু লিখি CU। আবার আমি যদি বলি নাইট্রোজেন তাহলে আমি কিন্তু পুরোটা লিখি না, শুধু N লিখি। অথবা যদি বলি প্লাম্বেন তাহলে এখানে কিন্তু আমি প্লাম্বাম পুরোটা লিখি না, শুধু PB লিখি। তাহলে এখন দেখো, আবার বলছি, প্রতীক কাকে বলে? কোনো মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে আমরা ইংরেজি অথবা ল্যাটিন বললাম কেন? যেমন তুমি দেখো সোডিয়াম, যদি সোডিয়াম হয় তাহলে কিন্তু SO আসার কথা ছিল, কিন্তু এখানে SO আসে নাই। এখানে কেন আছে? Na আছে। এনারা কি? নেট্রিয়াম। আবার এখানে বলছো পটাশিয়াম, তাহলে P আসার কথা, এখানে P আসে নাই। এখানে কি আছে? কে হচ্ছে কি ক্যালিয়াম। এখানে কি আছে? CU, এটা হচ্ছে কি কাপরাম। আবার এখানে কি আছে? N হচ্ছে কি নাইট্রোজেন। এখানে PB হচ্ছে কি প্লাম্বাম। তাহলে এই যে প্লাম্বাম, এই যে নেট্রিয়াম, এই যে ক্যালিয়াম, এই যে কাপরাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু ল্যাটিন নাম। আবার তুমি যদি বলো হাইড্রোজেনটা কিন্তু তুমি H দিয়ে প্রকাশ করো। আবার বলো তুমি নাইট্রোজেনটা কিন্তু তুমি N দিয়ে প্রকাশ করো। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারতাছি যে প্রতীকগুলা কিছু আসবে তোমার ইংরেজি নাম থেকে আর কিছু আসবে তোমাদের ল্যাটিন নাম থেকে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যদি তোমরা প্রতীকটা বুঝে থাকো, এখন আমাদের বুঝতে হবে সংকেত কি। কি সংকেত? আচ্ছা, যদি আমরা সংকেত বুঝি, সংকেত কাকে বলে? অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কার সংক্ষিপ্ত রূপ? অণুর সংক্ষিপ্ত রূপ। অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কার সংক্ষিপ্ত রূপকে? অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন তুমি দেখো তো, তুমি যখন হাইড্রোজেনের সংকেত লেখো তখন তুমি কি লেখো? H2। আবার যদি আমি ওজনের সংকেত লিখি সেক্ষেত্রে কি লিখি? O3। আবার আমি যদি তোমার সালফারের সংকেত লিখি, সালফারের সংকেতটা কত? Sa। আবার যদি ফসফরাসের সংকেত লিখি সেক্ষেত্রে কিন্তু P4। এই যে H2 হাইড্রোজেন, এটা কিন্তু একটা অণু। আবার O3 অক্সিজেন, এটা কিন্তু একটা অণু। আবার S8 সালফার করা 8টা, এই 8টা কিন্তু একটা অণু। অণু কাকে বলে? কতগুলো পরমাণু একত্রে মিলিত হইয়া একটা অণু গঠন করে। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন 2টা আছে, আমি কিন্তু হাইড্রোজেন 2টি লিখি নাই, আমি শুধু H2 দিছি। এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপটা। এখানে কত অক্সিজেন করা আছে? 3টা। তাহলে আমি কিন্তু অক্সিজেন প্লাস অক্সিজেন প্লাস অক্সিজেন এভাবে না দিয়া O3 দিছি। তার মানে অক্সিজেন অণুর সংকেত কত? 3। আবার সালফার কত? 8, ফসফরাস কত? 4। এটা হচ্ছে কি অণুর সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, যদি অণুর সংক্ষিপ্ত রূপ বুঝে থাকি, এখন আমরা করব কি? যোজনী। কি করব? যোজনী। আচ্ছা, যোজনী কাকে বলে? বলছি কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তরে, কি বলছি? কোন মৌল
তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে তার যোজনী। কি বলছি, কোন মৌলক তার সর্বশেষ শক্তি স্তরে কি করতে চায়, অষ্টক পূর্ণ করতে চায়, আর অষ্টক পূর্ণ করতে গিয়ে সে হয়তো কিছু সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে অথবা কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে। যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে তার যোজনী। যেমন তুমি দেখো তো সোডিয়াম, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কত, প্রথমে করা দিব আমরা 2টা, তারপর করা 8টা, তারপর করা 1টা, তাহলে তার সর্বোচ্চ শক্তি স্তর করা আছে 1টি আছে, তো সেই কিন্তু একটা ত্যাগ করবে, এইজন্য তার যোজনী কত 1। আবার আমি যদি ম্যাগনেসিয়ামের কথা কল্পনা করি, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 12, যদি ইলেকট্রন বিন্যাসটা করতাম তাহলে প্রথম শক্তি স্তর করা দিতাম 2টি, দ্বিতীয় শক্তি স্তর কত 8টি, আর তৃতীয় শক্তি স্তর কত দিতাম আমরা 2টি। তাহলে এই যে সর্বশেষ শক্তি স্তর 2টা আছে সেই কিন্তু 2টা ত্যাগ করবে, এইজন্য তার যোজনীটা কত 2। যদি অ্যালুমিনিয়ামের কথা বলি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত 13, তাহলে আমি কিন্তু কি লিখতাম 2 8 3, তাহলে তার সর্বশেষ শক্তি স্তর করা আছে 3টা আছে, এই 3টা কিন্তু সে ত্যাগ করতো, এই যে ও 3টা ত্যাগ করবে, এইজন্য অ্যালুমিনিয়ামের যোজনী কত 3। বুঝতে পারছি? তাহলে কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তর, দেখো ও কিন্তু তার সর্বশেষ শক্তি স্তর 8টা রাখছে, ও কিন্তু 8টা রাখছে, ও কিন্তু 8টা রাখছে, আর এগুলো কিন্তু সে ত্যাগ করবে। হ্যাঁ, এইজন্য কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে তার যোজনী। যেমন তুমি দেখো ক্লোরিন, এই ক্লোরিনের কত 17 মানে কত 2 8 7, তো তার সর্বশেষ শক্তি স্তর করা আছে 7টা আছে, এখন সে তো অষ্টক পূর্ণ করতে চাবে, এই অষ্টক পূর্ণ করতে যে ও কিন্তু একটা গ্রহণ করবে, এইজন্য কিন্তু তার যোজনীটা 1। এইজন্য যোজনী কিন্তু ধনাত্মক হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমাদের যে বই একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, কিছু মৌল আছে যাদের যোজনী, হ্যাঁ, যোজনী কত আছে, কারো যোজনী 1, কারো যোজনী 2, কারো যোজনী 3, কারো যোজনী 4। তোমরা দেখবা তোমাদের অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়ার যে অষ্টম অধ্যায়টা, এর মধ্যে একটা চার্ট দেওয়া আছে, অবশ্যই এই চার্টটা মুখস্থ করবা। যেমন দেওয়া আছে, যেমন সোডিয়ামের যোজনী কত 1, হ্যাঁ, এই যোজনী 1 এর মধ্যে কি আছে, সোডিয়াম আছে, কি আছে তোমার ক্লোরিন আছে, কি আছে পটাশিয়াম আছে। আবার যদি আমি 12 এর যাই, যোজনী 2 কার আছে যেমন ম্যাগনেসিয়ামের 2, হ্যাঁ, যদি ম্যাগনেসিয়ামের 2 হয়, আবার কার্বনেরও 2 হয়, আবার 4ও হয়, আবার 3 যোজনী আছে কার, 3 যোজনী আছে তোমার অ্যালুমিনিয়ামের 3, নাইট্রোজেনের 3, হ্যাঁ, যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের কিন্তু যোজনী 3, আবার যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু 3। আবার যদি আমরা দেখি কার্বন, এই কার্বনের যোজনী কিন্তু 4, আবার কার্বনের যোজনী 2, হ্যাঁ, আবার কাছে তোমার সালফারের যোজনী কিন্তু তোমার 4। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে, যেমন তুমি আয়রনের কথা চিন্তা করো, এই যে আয়রন, এই আয়রন যোজনী কিন্তু 2, আবার আয়রনের যোজনী কত 3, আবার বলছি কত ফসফরাস, হ্যাঁ, এই ফসফরাসের যোজনী তোমার কত 3, আবার ফসফরাসের যোজনী তোমার কত হয় 5 হয়। এইজন্য বলতে পারি কোন একটা মৌল, হ্যাঁ, অথবা কোন একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে। কেন? কারণ যদি কোন একটা মৌল, ঠিক আছে, তোমার উত্তেজিত অবস্থায় হয়, উত্তেজিত অবস্থায়, হ্যাঁ, তোমার কি করে একটা মৌল একাধিক যোজনী প্রদর্শন করে। এটা তোমাদের অষ্টম শ্রেণীতে আলোচনা করা নাই, এটা নিয়ে আমরা নবম শ্রেণীতে যখন যাব তখন এটা সম্পর্কে ডিটেইলসে জানবো। হ্যাঁ, এখন শুধু এটা জানি যে একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে। যেমন কার্বন, এই কার্বনের যোজনী কিন্তু 2 হয়, আবার কার্বন যোজনী কত 4 হয়। হ্যাঁ, আবার যেমন তোমার আয়রন, এই আয়রনের যোজনী তোমার কত হয় 2 হয়, আবার আয়রন যোজনী কত হতে পারে 3 হতে পারে। তবে তুমি একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে কি, যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে, যদি কম যোজনী হয় সেই ক্ষেত্রে তার উচ্চারণ আসবে আস, হ্যাঁ, আর যদি কোনো একটা মৌলের একাধিক যোজনী থাকে তার যে সর্বোচ্চ যে যোজনীটা, তার উচ্চারণটা কি আসবে ইক। হ্যাঁ, বেশি যোজনীর ক্ষেত্রে উচ্চারণ আসবে ইক,
আর কমজোরির ক্ষেত্রে উচ্চারণটা কি আসবে আস। যেমন FeCl2 এখানে, আচ্ছা এখানে উচ্চারণটা কি, এটা কিন্তু ফেরাস ক্লোরাইড, এটা কি ফেরাস ক্লোরাইড, ক্লোরাইড। আর এই যে কি, যদি আমি FeCl3 দিই সেই ক্ষেত্রে উচ্চারণটা কি আসবে ফেরিক, কি আসবে ফেরিক ক্লোরাইড। অনেকের মনে হয় এটা বুঝতে সমস্যা হচ্ছে, আমরা একটা উদাহরণ দিয়ে নেই যে আসলে যুজুনিটা কিভাবে আসবে। যেমন তুমি লিখলা, এখানে তুমি লিখছো কারে, যেমন এখানে ম্যাগনেসিয়াম নিছো, হ্যাঁ, আর এখানে কি নিছো তুমি ক্লোরিন নিছো। তোমাকে মনে রাখতে হবে এই যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের যুজুনি কত 2, আর এই যে ক্লোরিন, এই ক্লোরিনের যুজুনি কত 1। যদি দুইটা মৌল পাশাপাশি অবস্থান করে সেই ক্ষেত্রে তার যে যুজনীগুলো আছে যুজনীগুলো করসপন্ডিং করবে। কিভাবে করসপন্ডিং করবে, এই যে ক্লোরিনের 1, এই 1টা কার সাথে আসবে ম্যাগনেসিয়ামের সাথে, আর এই ম্যাগনেসিয়ামের কত 2, এইজন্য 2 কার সাথে যাবে ক্লোরিনের সাথে যাবে। এইজন্য ম্যাগনেসিয়াম আর ক্লোরিন যখন পাশাপাশি অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা MgCl2 লিখি। এবার বুঝছো কিনা বলো তো, যে যুজনীগুলো থাকবে যুজনীগুলো কি হবে করসপন্ডিং হবে। আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন তুমি দেখো অ্যালুমিনিয়াম, আর এখানে কি অক্সিজেন। আমি কিন্তু জানি এই যে অ্যালুমিনিয়ামের যুজনী কত 3, আমরা জানি এই যে অক্সিজেনের যুজনী কত 2, তাহলে তারা করসপন্ডিং করবে। এই যে 2 আসবে অ্যালুমিনিয়ামের সাথে, এই যে 3 যাবে কার সাথে অক্সিজেনের সাথে। এই জন্য অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যখন পাশাপাশি অবস্থান করবে সেই ক্ষেত্রে তুমি লিখবা Al2O3। ওকে, একই রকম ভাবে আমরা যদি আমরা দিছিলাম এই যে আয়রন, এই যে ক্লোরিন, তো আয়রনের তো একটা যুজনী মনে করো 2 দিলাম, আর ক্লোরিনেরটা তো 1 হই, তো যদি পাশাপাশি অবস্থান করে এখানে কিন্তু 1 আসবে, এখানে 2 আসবে, তাই কত FeCl2। এই জন্য কিন্তু সেটা ফেরাস ক্লোরাইড। আবার আমি যদি আয়রন নেই, আবার এখানে যদি ক্লোরিন নেই, তো ওটা যদি আমি 3 দেই, ওটা যদি 1 দেই, এই ক্ষেত্রে কিন্তু আবার এখানে 1 আসবে, এখানে 3 আসবে, কত FeCl3। অনেকে বলতে পারে স্যার 1 কেন, কারণ 1 তো দেয়া লাগে না, আমি জানি ঠিক আছে, কোন সব যে একটা কর্মের সাথে পুলিশ না আছে তার মানে এখানে কত 1 আর দিতে হয় না। এই জন্য যখন FeCl2 হয়েছে সেই ক্ষেত্রে তো তোমার যুজনীটা তুমি কম নিছো, এই জন্য কিন্তু উচ্চারণটা ফেরাস ক্লোরাইড আসছে, কিন্তু এরপরে আমরা কিন্তু যুজনীটা বেশি নিছি, এই জন্য কিন্তু উচ্চারণটা ফেরিক ক্লোরাইড আছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখব যৌগমূলক কাকে বলে। কি কাকে বলে? যৌগমূলক কাকে বলে? আচ্ছা, যৌগমূলকটা কি? যৌগমূলক হচ্ছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল পাশাপাশি অবস্থান করে কিন্তু একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে। আবারও বলছি, যৌগমূলক কি? যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মূলক পাশাপাশি অবস্থান করবে কিন্তু একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করবে। কার নিয়ে আচরণ করবে? একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করবে। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌলক পাশাপাশি অবস্থান করে কিন্তু একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে, সেটা হচ্ছে কি তোমার যৌগমূলক। যেমন তুমি বললা কি PH4+, হ্যাঁ, এর তো NO3 ইনভার্স নাইট্রেট, অথবা SO4 ইনভার্স। এখানে তুমি দেখো এই যে ফসফরাস, ঠিক আছে, তার যুজনী কিন্তু +1, এই যে নাইট্রেটের যুজনী কত -1, এই যে সালফেট তার যুজনী কত -2, কিন্তু এই যে ফসফরাস, এখানে কিন্তু ফসফরাস একটা হাইড্রোজেন করা 4টা, এই তো ফসফোনিয়াম, এখানে কত নাইট্রেটের মধ্যে নাইট্রোজেন হচ্ছে একটা, অক্সিজেন করা 3টা, কিন্তু তারপরে তার যুজনী কিন্তু 1। আর এখানে সালফেট তার যুজনী কত -2, কিন্তু এখানে কিন্তু একাধিক মৌল আছে। কি আছে? একাধিক মৌল আছে। একাধিক মৌল পাশাপাশি অবস্থান করছে কিন্তু একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করছে। বুঝতে পারছি? এই জন্য যদি কোনো যৌগমূলকের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যৌগমূলকের ক্ষেত্রে যদি কোনো যৌগমূলক অন্য একটা মৌলের সাথে অবস্থান করে তাহলে অবশ্যই ধনাত্মকটাকে প্রথম দিতে হবে। যেমন আমি দিলাম কি সোডিয়াম,
এই সোডিয়ামের সাথে দিলাম কি নাইট্রেট, তাহলে এই সোডিয়াম আর নাইট্রেট যখন একত্রে বিক্রিয়া করবে NaNO3 হবে, সোডিয়াম নাইট্রেট হবে। এই সোডিয়ামটা কিন্তু প্লাসে, নাইট্রেটটা কিসের মাইনাসের। এই ধনাত্মকটা এই সোডিয়াম কিন্তু ধনাত্মক, তার মানে কি ধাতু, এই ধাতু দ্বারা প্রথমে রাখছি। অথবা মনে করো এই ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2 প্লাস আর এখানে কত SO4 2 মাইনাস সালফেট, এই ম্যাগনেসিয়ামের সাথে কি অবস্থান করবে সালফেট অবস্থান করবে। এই ক্ষেত্রে কিন্তু আমি MgSO4 লিখব। কেন? কারণ ওই সালফেট এটা কিন্তু একটা যৌগমূলক, একটা যৌগমূলক যখন একটা মূলের সাথে অবস্থান করবে সেই ক্ষেত্রে তুমি কি করতে হবে ধনাত্মকটারে প্রথম রাখতে হবে। ওকে, আচ্ছা এরপর আমরা দেখব রাসায়নিক সমীকরণ। এই সমীকরণ অথবা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা কি? যদি কোনো বিক্রিয়ায় এক বা একাধিক মৌলক পাশাপাশি অবস্থান করে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা নতুন যৌগ তৈরি করে, সেটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। যেমন তুমি দেখো তো, আমি যদি একটা মোমবাতি বা অথবা একটা কাঠ পুড়াই অথবা একটা মোমবাতি জ্বালাই, তাহলে কিন্তু এখানে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আবার আমি যদি এখানে নেই CaO, কিনে নিলাম এখানে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমি যদি পানি দেই H2O পানি, সেই ক্ষেত্রে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। একটা রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই প্রথম যেটা থাকবে, মানে একটা রাসায়নিক বিক্রিয়ার বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার বিক্রিয়ক, হ্যাঁ, আর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কি উৎপাদক। ঠিক একই রকম ভাবে এই যে ক্যালসিয়াম অক্সাইড আর এই যে পানি, এটা কিন্তু তোমার বিক্রিয়ক, এটা হচ্ছে কি তোমার উৎপাদক। হ্যাঁ, একটা কথা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ায় অথবা সমীকরণের মধ্যে অবশ্যই বিক্রিয়কের মৌল সংখ্যা উৎপাদকের মৌল সংখ্যা কি করতে হবে সমান হতে হবে। এই বিক্রিয়কের মধ্যে যতটা মৌল থাকবে উৎপাদকের মধ্যে কি থাকতে হবে ততটা মৌল থাকতে হবে। ওই যে আমরা একটা রাসায়নিক সমতার কথাটা বলছিলাম, সমতাকরণ। যেমন তুমি দেখো তো এই হাইড্রোজেন, হ্যাঁ, প্লাস নাইট্রোজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এখানে যদি আমি H2 দেই, এখানে 2 দেই, বিক্রিয়া করে কি উৎপন্ন করে আমার 2 অ্যামোনিয়া উৎপন্ন করে। যদি 2 অ্যামোনিয়া উৎপন্ন করে, এটা খেয়াল করো তো, এখানে অ্যামোনিয়ার সংখ্যা কত NH3, তো এখানে নাইট্রোজেন কয়টা দুইটি, এটা হাইড্রোজেন কয়টি সাথে আছে 3, সামনে আছে 2, তাহলে 3 এর গুণ কত 6। যদি 3 এর গুণ 6 হয় তাহলে আমি যদি সমতাকরণটা করতে যাই, তাহলে সমতাকরণটা করতে যাই কিন্তু আমাকে বাইরে থেকে 3 দিতে হবে। এটা হচ্ছে কি সমতাকরণটা। আমরা যে বাইরে থেকে কত গুণ দিছি 3 গুণ দিছি, এটা হচ্ছে কি সমতাকরণ। অত তুমি দেখো তো, যদি অন্য একটা নাও, মনে করো তুমি না হাইড্রোজেন, ঠিক আছে, প্লাস অক্সিজেন, তো বিক্রিয়া করে কি উৎপন্ন করছে 2H2O, তো পানি কয়টা উৎপন্ন করছে দুইটি, 2 অণু পানি উৎপন্ন করছে। তাহলে এখানে অক্সিজেন কয়টা দুইটা, হ্যাঁ এখানে দুইটা আছে। এখানে হাইড্রোজেন আছে কয়টা সাথে আছে, হাইড্রোজেনের সাথে আছে 2, সামনে আছে 2, তো 2 অণু কত হইছে 4। আবার তাহলে এখানে কয়টা আছে হাইড্রোজেন দুইটা, তাহলে আমি কিন্তু এখানে কি করতে হবে একটা 2 দিতে হবে, তো 2 অণু কয়টা হবে 4টা। এখানে আছে কয়টা হাইড্রোজেন আছে 4টা, অক্সিজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা। তাহলে বিক্রিয়কের মৌল সংখ্যা আর উৎপাদকের মৌল সংখ্যা কিন্তু আমার কি হচ্ছে সমান হচ্ছে। আর বিক্রিয়ক আর উৎপাদকের মাঝে কি চিহ্ন থাকবে তীর চিহ্ন থাকবে। তুমি ইচ্ছা করলে যদি বিক্রিয়কের মৌল সংখ্যা আর উৎপাদকের মৌল সংখ্যা সমান হয়, তুমি ইচ্ছা করলে এর সামনে আমাদের কি চিহ্ন দিতে পারবা সমান চিহ্ন দিতে পারবা। যেমন H প্লাস O2 যদি আমি দিই, তাহলে আমার কি হচ্ছে এখানে H2O, তাহলে হাইড্রোজেন করা হয় দুইটা হয়, তাহলে আমি একটা কাজ করি, এখানে যদি 2 দিই আর এখানে যদি অক্সিজেন দিই, তাহলে এটা কিন্তু বিক্রিয়া করে কি হচ্ছে H2 হচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টি, উৎপাদকের মধ্যে 2টি হাইড্রোজেন, বিক্রিয়কের মধ্যে 2টি হাইড্রোজেন, উৎপাদকের মধ্যে একটা অক্সিজেন, বিক্রিয়কের মধ্যে একটা অক্সিজেন। হ্যাঁ, তাহলে কিন্তু বিক্রিয়কের মৌল সংখ্যা উৎপাদকের মৌল সংখ্যা কি করছে মিলে গেছে। এইজন্য কিন্তু মাঝের ইচ্ছাগুলো তুমি কি করতে পারবা সমান চিহ্ন দিতে পারবা, আবার তীর চিহ্ন দিতে পারবা, এটা তোমার কাছে দেওয়া যাবে। রাসায়নিক সমীকরণে কয়েকটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে প্রথম অংশটা হচ্ছে বিক্রিয়ক, দ্বিতীয় অংশটা হচ্ছে কি উৎপাদক। বিক্রিয়কের মৌল সংখ্যা উৎপাদকের মৌল সংখ্যা সমান থাকবে। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায়
একাধিক মৌল থাকে অথবা একাধিক যৌগ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, একাধিক মৌলের ক্ষেত্রে অথবা একাধিক যৌগের ক্ষেত্রে তার মাঝ আমরা কি চিহ্ন দেব, প্লাস চিহ্ন দেব। যেমন দেখো এখানে যেমন ক্যালসিয়াম অক্সাইড আর পানি, এটা কিন্তু একটা যৌগ, এটা একটা যৌগ। তো একাধিক যৌগ পাশাপাশি অবস্থান করছে, এই জন্য কিন্তু তার মাঝে আমরা কি চিহ্ন দিছি, ধনাত্মক চিহ্ন দিছি। বুঝতে পারছি? আচ্ছা, যদি রাসায়নিক সমীকরণ আর রাসায়নিক সমীকরণটা তোমরা বুঝে থাকো, এখন আমরা দেখব সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। সংযোজন। আচ্ছা, সংযোজন মানে কি? সংযোগ কথাটা মানে কিন্তু তোমার যোগ করা। সংযোগ কথাটা মানে কি? যোগ করা। যেমন তুমি দেখো, তুমি এখানে লিখি দিস যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, H2O পানি উৎপন্ন করছে। আবার আমি যদি নেই নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, 2NH3 অ্যামোনিয়া উৎপন্ন করবে। আবার যদি আমি এখানে নিতাম মনে করো নিছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কত, কার্বন ডাই অক্সাইড, তো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি। আবার আমি যদি এখানে নিই যে তোমার কি নিলাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, তাহলে এখন দেখো তো এই যে এটা কি H2, এটা তো হাইড্রোজেনের একটা অণু, O2 অক্সিজেনের একটা অণু, তাহলে দুইটির অণু পাশাপাশি বিক্রিয়া কইরা এই যে পানি উৎপন্ন করছে, পানি কিন্তু একটা যৌগ। তাহলে আমরা কি বলতে পারি, কতগুলো মৌল অথবা কতগুলো যৌগ পাশাপাশি বিক্রিয়া করে যদি সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটা যৌগ তৈরি করে, তখন সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। কি বলছি, পাশাপাশি কতগুলো মৌল অথবা যৌগ, মৌল হইতে পারে যৌগ হইতে পারে, যদি পাশাপাশি কতগুলো মৌল অথবা যৌগ একত্রে বিক্রিয়া কইরা সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটা যৌগ তৈরি করে, সেটা হচ্ছে কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তবে একটা কথা আছে এখানে, যদি আমি হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন দিই, হ্যাঁ দেখো তো হাইড্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, 2NH3 এমনি উৎপন্ন করছে। সমতাকরণ করার জন্য এখানে কত দেবো, 2, এখানে কত দেবো, এখানে দেবো কত, 3, তো 3 দুগুণ দেয় কত হবে, 6। হাইড্রোজেন কত হবে, 6টা। এই যে আমরা নাইট্রোজেন নিলাম, এই নাইট্রোজেন কত হচ্ছে, এখানে 2টা, এখানে কত 3টা, এখানে 2টা, তাহলে কত হচ্ছে 6টা। তো এখানে এই যে নাইট্রোজেন এটা কিন্তু একটা মৌল, এই যে হাইড্রোজেন এটা কিন্তু একটা মৌল। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুইটি মৌল থাকে এবং মৌল থেকে যদি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা যৌগ তৈরি হয়, এটাকে আবার আমরা বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া কি, যদি বিক্রিয়কের মধ্যে দুইটি মৌল হয়, যদি দুইটি মৌল হয় তখন সেটা কি হবে, সংশ্লেষণ বিক্রিয়া। আর বাকিগুলো হচ্ছে কি, সংযোজন বিক্রিয়া। এই জন্য কিন্তু হইতে পারে মৌল প্লাস মৌল সমান সমান যৌগ, এরকম হইতে পারে যে মৌল প্লাস মৌল মিলে কি হইতে পারে, সংযোগ হইতে পারে। অথবা কখনো কখনো এরকম হয় যে মৌল প্লাস যৌগ, মৌল প্লাস যৌগ, তখন কিন্তু কি হয়, যৌগই হয়। অথবা এরকম হতে পারে যৌগ প্লাস যৌগ, যৌগ প্লাস যৌগ, তখনই কিন্তু কি হবে, সেটা যৌগই হবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হয় যে তোমার যে কি বলছি, যে কতগুলো মৌল অথবা কতগুলো যৌগ পাশাপাশি বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটা যৌগ তৈরি করবে। ওকে, আচ্ছা, যদি সংযোজনটা বুঝে থাকি, এখন আমরা বুঝবো বিয়োজন। কি বুঝবো, বিয়োজন। আচ্ছা, যদি বিয়োজন হয়, বিয়োজন মানে কি, ভাঙা, ভেঙে ফেলা, ডিভাইড করা। এই বিয়োজন বিক্রিয়াটা কি, সংযোজন বিক্রিয়ার সম্পূর্ণ ভিন্ন। যেমন সংযোজন বিক্রিয়াটা কি, কতগুলো মৌল অথবা যৌগ পাশাপাশি অবস্থান করে সম্পূর্ণ ভিন্ন একটা যৌগ তৈরি করছে, আর এখন একটা যৌগ ভাঙবে, একটা যৌগ ভেঙে সম্পূর্ণ ভিন্নধর্মী মৌল অথবা যৌগ তৈরি করবে। যেমন আমরা দেখি কি CaCO3, এটা কি ক্যালসিয়াম কার্বনেট অথবা সোনা পাথর,
এই ক্যালসিয়াম কার্বনেট অথবা সোনা পাথরে যদি আমি তাপ দিই, তাপ দিলে সেটা ভাঙবে, ভেঙে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাই অক্সাইড। তাহলে একটা যৌগ ভাঙছে, ভাঙা সম্পূর্ণ ভিন্নধর্মী দুইটা যৌগ তৈরি করছে। অথবা আমি যদি এখানে H2O নেই, পানি নেই, এই পানিটা কিন্তু ভাঙবে, ভাঙে কি তৈরি করবে? হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি করবে। হ্যাঁ, যদি হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি করে তাহলে একটা যৌগ ভাঙলো, একটা যৌগ ভাঙা সম্পূর্ণ ভিন্নধর্মী দুইটা মৌল তৈরি করলো। ওকে, আচ্ছা এখন দেখো প্রতিস্থাপন বিক্রিয়া। এখন দেখো দহন বিক্রিয়ার আগে দেখি দহন। দহন মানে কি? পুরানো। দহন মানে কি? পুরানো। যদি দহন মানে পুরানো হয় তাহলে আমরা কি বলতে পারি? যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটা মৌল বায়ুর সংস্পর্শে মানে বাতাসের উপস্থিতিতে যদি অক্সাইডে পরিণত হয়, কিসে পরিণত হবে? অক্সাইডে পরিণত হবে। বল স্যার কেন? কারণ আমরা জানি ঠিক আছে দহন মানে যদি পুরানো হয়, তা আমি যদি কোনো একটা বস্তু পুরাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বায়ুর সংস্পর্শে আসতে হবে, বাতাসের সংস্পর্শে লাগবে। কারণ আমরা জানি যে বায়ুর সংস্পর্শে ছাড়া কিন্তু ঠিক আছে আগুন জ্বলবে না। তাহলে আমি যদি এখানে জানি যে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। হ্যাঁ, আবার যদি আমি জানি যে সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। আমি যদি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন দেই তো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে কত প্রত্যেকটা কিন্তু অক্সাইডে রূপান্তরিত হচ্ছে। কিসে রূপান্তরিত হচ্ছে? অক্সাইডে। একটা মৌল বায়ুর সংস্পর্শে আছে, এই যে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এটা কিন্তু বায়ু, বায়ুর সংস্পর্শে আসছে, আইসা কি হচ্ছে তোমার? যে ধাতব অক্সাইডে রূপান্তরিত হচ্ছে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে তোমার কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে তোমার এরকম যে জোর যার রাজ্যতা। একটা মৌল একটা যৌগ থেকে অন্য একটা মৌলকে সরায়া সে তার জায়গাটা দখল করবে। যেমন আমরা দেখলাম কি এখানে জিঙ্ক, আর এখানে দেখলাম কি H2SO4। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু একটা যৌগ, আর এখানে জিঙ্ক, জিঙ্ক কিন্তু একটা মৌল। এই জিঙ্ক যায় কাকে সরাবে? হাইড্রোজেনকে সরাবে। সরাই কি হবে? জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে কি জিঙ্কটা যায় কারে সরাচ্ছে? হাইড্রোজেনকে সরাচ্ছে। কেন? কারণ আমরা জানি ধাতুর একটা সংক্রিয়তা সিরিজ আছে। ধাতুর সংক্রিয়তা সিরিজটা কি? প্রথম হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। হাইড্রোজেন কিন্তু তারও নিচে, এইজন্য কিন্তু জিঙ্ক কিন্তু হাইড্রোজেনের উপরে, এইজন্য কিন্তু তার শক্তিটা বেশি। শক্তিটা বেশি হওয়ার কারণে এই জিঙ্ক দিয়া কি করছে? তোমার হাইড্রোজেনকে সরাই দিছে, সরাই সে তার জায়গাটা দখল করছে। ওকে, আজকে আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকুক। পরবর্তী ক্লাসে আমরা ওই যে ড্রাই সেল বা শুষ্ক কোষ, তড়িৎ বিশ্লেষণ এবং এদের বাকি যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, প্রত্যেকে ভালো থাকবে।